দর্শক শুনছিলাম গান, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেগমেন্টে, যার নাম সেলিব্রিটি আড্ডা। স্বাগতম সেলিব্রিটি আড্ডায়। আর সেলিব্রিটি আড্ডা মানেই আমাদের সাথে একজন অতিথি থাকেন, যিনি তার আড্ডা এবং গানে আমাদের সময়টাকে আরো রাগিয়ে তোলেন। এবং আজ আমাদের সেলিব্রিটি আড্ডায় যিনি আছেন, তিনি হচ্ছেন খুবই সুপরিচিত একজন কণ্ঠস্বর এবং সেই সাথে পরিচিত মুখও বটে। তিনি নির্ঝর চৌধুরী। স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। রবীন্দ্রসঙ্গীতের কথা যখন আমাদের মনে হয়, আসলে মনে করতে হয় না আলাদা করে, কারণ রবীন্দ্রনাথ আসলে সুরের সাথে, গানের সাথে, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসতে হয়, এই প্রজন্মের কণ্ঠস্বরকে মনে করতে হয়, সবার আগে বোধহয় তোমার নামটা আসে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আড্ডা তো দেবই, কিন্তু তোমাকে পেলে আড্ডার শুরুটা গান দিয়ে করতে হয়। ঠিক আছে, যেহেতু রবীন্দ্রনাথের গানের কথা বললি, তাহলে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করি একটা, প্লিজ। এবং যেহেতু এখন রাত, তো চাঁদের কথা আছে এমন একটা গান শোনাই, প্রেমের গান। শুনে চাঁদের রাতটা এই মুহূর্তে কোন অবস্থানে আছে আমার জানা নেই, যেহেতু স্টুডিওর মধ্যে আমরা আছি। আমার বিশ্বাস আমাদের দর্শকরা যারা ইন্ডিয়ান মিউজিকের অপেক্ষায় থাকেন, তার এই সুন্দর গানটি শুনে এই মুহূর্তে আসলে রবি ঠাকুরের সেই মোহে চলে গেছে। একদম। এবং এই গানটা না আসলে আমার ভীষণ প্রিয় সূচনা। একদম ছোটবেলায় এই গানটা আমি শুনেছিলাম, মানে একদম ছোটবেলায় যেই গানগুলো শোনা রবীন্দ্রনাথের, তার মধ্যে এই গানটা একদম অন্যতম। রিসেন্টলি তুমি আমেরিকায় গিয়েছিলে, সেখানকার সফর কেমন ছিল? সেখানকার মানুষ আসলে রবি ঠাকুরকে কতটা ভালোবাসে? সবচেয়ে মজার ব্যাপার এবং আমার জন্য আনন্দের এবং সম্মানের, যেবার আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম আমেরিকা এবং কানাডা, তো আমেরিকার দুটো অনুষ্ঠানই ছিল। কানাডাতেও গিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা। দুটোই ছিল একদম রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। যেমন প্রথম প্রোগ্রামটা ছিল নর্থ ক্যারোলিনাতে, সেটা 22শে শ্রাবণ উপলক্ষে ছিল। আর শেষ প্রোগ্রামটা ছিল ডালাসে, সেটার নামই ছিল এবং রবীন্দ্রনাথ। এবং সেখানে রবীন্দ্রনাথের গান, নাচ, নাটক থেকে সমস্ত সৃষ্টিকর্মের একটা টোটাল গীতিয়ালক্ষ্য ছিল 2 ঘন্টার। তুমি ভীষণ ভাগ্যবান বলা চলে, কেননা গান গাইতে গাইতে বিদেশ বিভুঁইয়ে পৌঁছে যাওয়া, এবং সেটাও প্রিয় গান, প্রিয় সুরকে নিয়ে, এটা বোধহয় সবার জীবনে ঘটে না। খুব অল্প মানুষের জীবনে, খুব অল্প শিল্পীর জীবনে এমনটা হয়। তুমি আসলে নিজেকে অবস্থানে কিভাবে এনেছো? তোমার কি মনে হয়? এই জন্য আসলে প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ যে উনি আমাকে এত দিয়েছেন। একটা গান আছে না রজনীকান্তের, আমি অকৃত অধম বললেও তুমি কম করে কিছু দাওনি, তো সেরকম আর কি। দুলান শুনিয়ে দাও প্লিজ। আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি। গানের কথাগুলো কি চমৎকার! একজনকে সৃষ্টিকর্তা কিছু দিয়েছেন, আবার আমরা তো যা পেয়েছি সেটাকে ঠিকঠাক যত্ন করে রাখতে পারি না, সঠিক ব্যবহার করতে পারি না। তারপরেও স্রষ্টা রাগ করেও সেটা ফেরত দেয়নি। একদম দুহাতে দিয়ে গেছেন। শুধু দুহাতে তুমি কি কি পেয়েছো? অনেক কিছু পেয়েছি। এই তো সবার ভালোবাসা, তারপরে ভালো একটা পরিবার, ভালো বাবা মা, শিক্ষা, অনেক পেয়েছি। কিন্তু আসলে মানুষের তো আসলে চাওয়ার শেষ নাই, মানুষ যত পায় তত যায়। তার মানে অপ্রাপ্তি অবশ্যই আছে। অপ্রাপ্তি অবশ্যই আছে, স্বপ্ন আছে। দু একটি বলবে নাকি? না, এখন আমার কাছে মনে হয় যে আমি যেই গান করতে চাই, যেই গানের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে আমি মারা যাওয়ার পরে বছরের পর বছর, সেরকম গান তো করা হয়নি। সেরকম গানের সুযোগের জন্য, সেরকম গানের জন্য অপেক্ষা করছি। এই যে এটিএন মিউজিকে দর্শক যারা থাকেন, আমরা সবসময় চেষ্টা করি গুণী শিল্পীর সেই সুরেলা কণ্ঠে তাদেরকে গান উপহার দেওয়ার জন্য। তোমার কি মনে হয় যে আমরা কি আমাদের দর্শকদেরকে তুষ্ট করতে পারছি, বা আমরা যে প্রত্যাশা নিয়ে বসি, আমরা কি আসলেও তা পূর্ণ করতে পারছি কিনা? আমার মনে হয় যে অবশ্যই পারছে এটিএন বাংলা, কারণ হচ্ছে এতগুলো বছর ধরে একটা চ্যানেল, বেসরকারি টিভি চ্যানেল, এবং এতগুলো বছর ধরে একই সমান্তরালে জনপ্রিয়তার সাথে আছে। তার মানে অবশ্যই দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারলে তো আসলে এটা সম্ভব হতো না। তোর কি ভাইরাল হতে ইচ্ছে করে? ভাইরাল হতে ইচ্ছে করে না, তবে আমার কণ্ঠস্বর সব জায়গায় পৌঁছে যাক এই ইচ্ছেটা করে। তাহলে গান শুনিয়ে ফেলে এখন। যেহেতু কণ্ঠস্বর পৌঁছে দেবার বাসনা আছে, সেখান থেকে আমরা পিছপা হব কেন? গান শুনি। আচ্ছা।
সুরে ও বানের মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বানের মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বানের মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। তোমার জীবনের গল্পটা কম বেশি আমাদের সবারই জানা হয়ে গেছে, যারা আমরা আসলে গণমাধ্যমে কাজ করি এবং যারা তোমার ভক্তরা আছে। তারপরেও থাকে না জীবনে যে এই ঘটনাটা বলা হয়নি বা জীবনের ওই স্ট্রাগলটা বলা হয়নি। তোমার জীবনে এরকম কতগুলো ঘটনা আছে? না, স্ট্রাগলটা আসলে না সবার জীবনে কিন্তু কম বেশি থাকে, এবং সেটা বিনোদন জগতেই হোক কিংবা অন্য পেশাদার কোনো জগতেই হোক। কিন্তু আমি আসলে স্ট্রাগলের কথা কখনোই ভাবে বলি না, বলতে চাই না, কারণ কিছু মানুষ স্ট্রাগলের কথা বলে বলে অনেক সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, দেখেছি আমি জীবনে। তো সেই জিনিসটা আসলে আমার ভালো লাগে না, কারণ আমি কাজ করছি, আমি তো জেনে বুঝেই গান করতে আসছি কিংবা অভিনয় করতে আসছি কিংবা তাই বলে কি নাচতে আমরা আসছি। মানুষের জীবনের দুঃখের কথা জানবো না? হ্যাঁ, দুঃখের কথা অবশ্যই আমরা, কিন্তু আমার কাছে মনে হয় যে দুঃখটা আসলে সবাইকে বলে বেড়ানোর জিনিস না, আনন্দটা বলে বেড়ানোর তাহলে জিনিস। একটা আনন্দের গান শোনাও। আচ্ছা, কথা বললে তুমি ফেসে যাচ্ছ, হ্যাঁ, কারণ সেটাই তো, কথায় আমার কথায় গান। অনেক এখন সাবধানে কথা বলতে হবে তোর সামনে। আচ্ছা, আনন্দের গান না, চল। আমি স্বপ্নে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপ্নে ঢাকিয়া। আমি স্বপ্নে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপ্নে ঢাকিয়া। স্বপ্নে তাহারে মুখানি নিরখি, স্বপ্ন কোহেলি মাখিয়া। আমি স্বপ্নে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপ্নে ঢাকিয়া। কারে বড় মালা দিনু স্বপ্নে, হলো হৃদয় বিনিময় গোপনে। কারে বড় মালা দিনু স্বপ্নে, হলো হৃদয় বিনিময় গোপনে। হয় স্বপ্নে দুজনে প্রেম আলাপনে, জাপি সারা নিশি জাগিয়া। স্বপ্নে তাহারে মুখানি নিরখি, স্বপ্ন কুহেলি মাখিয়া। আমি স্বপ্নে তাহারে কুড়ায়ে পেয়েছি, রেখেছি স্বপ্নে ঢাকিয়া। আনন্দের এবং ভীষণ প্রেমের একটা গান শোনালাম। আনন্দ এবং প্রেম, ঠিক আছে। যে স্বপ্নের কথা বলা আছে গানটায়, তুমি গানকে ঘিরে জীবন মানে সবচেয়ে স্বপ্ন কি দেখেছো? গানকে ঘিরে কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছো? গানকে ঘিরে ওই স্বপ্নই দেখেছি আসলে, অনেক অনেক হাজার হাজার দর্শক শ্রোতার সামনে গান গাচ্ছি, সবাই আমার সাথে গান তুমি গাইছে। গেয়েছো, করেছো, অনেক করেছো। কিন্তু তারপর মনে হয় যে আরো বড় পরিসরে যদি গান শোনাতে পারতাম। এই বড় পরিসরের দর্শক শ্রোতা কত হলে মনটা পড়বে? আসলে বলছো না, স্বপ্নের কোনো শেষ নাই, এটা আসলে সংখ্যা দিয়ে আটকাতে চাই না স্বপ্নটাকে। তোমার তো কাজের কোনো শেষ নেই, তুমি সিনেমার গান গাইছো, সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করছো, তারপরে তুমি গান শেখাচ্ছ, নিজে পারফর্ম করছো, টেলিভিশনে গাইছো, মঞ্চে গাইছো। সেই সাথে তোমার আরো একটা বড় কাজ হচ্ছে, তুমি তোমার অনেক স্টুডেন্ট তৈরি করেছো যারা এখন স্টেজে পারফর্ম করছে, তোমার সাথে গাইছে। কেমন লাগে সবকিছু মিলিয়ে?
সবকিছু মিলে ভালো লাগে, সবকিছু তো আসলে পছন্দের জিনিস, গান নিয়েই ঘুরে ফিরে সবকিছু। তবে গান শেখানোটা, শিক্ষকতাটা আমার কাছে আসলে ভীষণ আনন্দদায়ক সবসময়। তোমাকে আমরা সাধনা ইনস্টিটিউটে বোধহয় কাজ করতে দেখেছি, হ্যাঁ, তারপরে সাথে অনেক আমরা বছর ধরে কাজ ছায়ানটে করছি। দেখেছি, এরপরে আমরা অর্থেপুর সাথে তোমাকে বেশ কিছু কাজে দেখেছি। এবং আমরা রিসেন্টলি খেয়াল করেছি যে মানুষ বয়সের বাধা ভেঙে এখন আর একটু সামনে এসে সবকিছুতে মানে শিল্প সংস্কৃতির চর্চা করছে, গান গাইছে, নাচ করছে। তোমার কাছে ব্যাপারটা কি মনে হয় যে আসলে কি শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ছোট থেকেই থাকাটা খুব জরুরি? যারা পারেননি তাদেরকে অনেকে বলে থাকে যে ছোট থেকে আসলে ভালো হয় আর কি, এতে করে মানে গান শিখতে পারছে, নাচ শিখতে পারছে, তারপরেও বলছে যে ছোটবেলা হলে ভালো হতো। না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে ছোটবেলা থেকে তো সবকিছু আমাদের শেখা শুরু, এবং ক্যারিয়ার হিসেবে নিতে গেলে ছোটবেলা থেকে শিখে আসতে হয়। কিন্তু বড় হয়ে কেউ যদি শিখতে চায় তাহলে সেটাতে বাধার কোনো ব্যাপার নেই। কারণ বড় হয়ে যখন মানুষ গান, নাচ, আবৃত্তিকে অন্য কোনো বিনোদনের মাধ্যমে কোনো কিছু শিখতে চায় শিল্প সংস্কৃতির, তখন সেটা নিজের আনন্দের, আত্মার খোরাক থেকে শিখতে চায়। সে নিশ্চয়ই তখন চিন্তা করে যে আমি গান গেয়ে বিশ্বে সবার কাছে নাম করে ফেলবো। আত্মার খোরাক থেকে কি একটু বয়স হলে শুরু করার পরে নির্ঝর চৌধুরী হওয়া যাবে না? সেটা হওয়া যায়, বয়সের তো কোনো বাধা নেই, কিন্তু এটা ডিপেন্ড করে। মানে আমরা ধরে নেই যে ছোটবেলা থেকে শিখতে হয়, কারণ আমি হঠাৎ করে চাইলে এখন বলতে পারবো না যে আমি এখন সাইকোতে পিএইচডি করে ফেলবো। আমাকে শুরু থেকে পড়াশোনা শেষ করে তারপর একটা পর্যায়ে পৌঁছতে হবে। আর শিল্প সংস্কৃতির ব্যাপার যেটা হচ্ছে যে সবাই তো সে শিখলেই যে নাম করবে তা কোনো কথা না। অনেকের তো আছে, আমরা জানি যে গড গিফটেড ট্যালেন্ট থাকে, তারা বিশ্ব সমাদৃত হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে ওই শিখতে গেলে কাউকে বাধা দেওয়া কিংবা নেতিবাচক কিছু বলার কোনো মানে নাই। কারণ হচ্ছে শেখাটা আসলে নিজের আনন্দের জন্য, এবং এই ধরনের কাজের সাথে যুক্ত থাকলে আসলে নিজের সুকুমার বৃত্তিগুলো বেড়ে যায়, এবং হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মন অনেক প্রশস্ত এই হয়। যে তুমি নিজের সুকুমার বৃত্তির চর্চা করছো, যত্ন নিচ্ছ, এবং সেই সাথে তোমার স্টুডেন্টদের যত্ন নিচ্ছ, জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। এখন একটা গান শুনিয়ে মনটা ভালো করো। আচ্ছা, এবার গান আরো শোনাচ্ছি। ভালো করবে আর কি, মনটা ঠিক আছে। ভালোই আছে। যেহেতু মোটামুটি নজরুলের গান করলাম, রবীন্দ্রনাথের গান করলাম, তারপর রজনীকান্তের গান করেছি, এখন তাহলে অতুল প্রসাদের একটা গান শুনি। ঠিক আছে। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, একি খেলছো অনুক্ষণ, ওগো নিঠুর দরদি, কাটায় ভরাবো তোমার, কাটায় ভরাবো তোমার প্রেমে ভরা মন, ওগো নিঠুর দরদি। বিশেষণের আসলে তুলনা হয় না। অতুলনীয় বিশেষণ, অতুলনীয় বর্ণনা, অতুলনীয় সুর, সবকিছু। এখন যদি তোমাকে নিজেকে একটা বিশেষণ দিয়ে প্রকাশ করতে বলা হয়, নিজের জন্য তুমি এমন অতুলনীয় বিশেষণ হিসেবে কোন শব্দকে বেছে নেবে? এটা খুবই ভয়ঙ্কর একটা প্রশ্ন। না প্লিজ তুমি বলো। মানুষকে খুব বিশ্বাস করি, এটা হচ্ছে আমার ব্যাপারে সবচেয়ে বড় একটা সত্য কথা। তারপরে তুমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বোধ থেকে মানুষের বিশ্বাসটা জন্ম নেয়। এটা সাথে আমারও কোনো দ্বিমত নেই। তোর সাথে কথা বলতে খুবই ভালো লাগছে, আড্ডা দিতে খুবই ভালো লাগছে। আমার কাছে ভীষণ ভালো লাগে আড্ডা দিতে। আমার কাছে গান শুনতে ভীষণ ভালো লাগে। তো গান শুনতে শুনতে তোমার সাথে গল্প করারও যেহেতু সুযোগ হয়েছে, গানে গানে কথায় কথায় অনেক কিছু বলা হলো। তো এই মাসটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি মাস, কেননা যারা সুরের চর্চা করে, যারা সংস্কৃতির সাথে মিশে আছে, যারা আসলে ভালোবাসে আমাদের এই জগৎটাকে, তাদের জন্য লালন সাঁই যে একজন অন্য মাত্রার ব্যক্তিত্ব, অন্য এক আধ্যাত্মিক জগতের অনুসন্ধান আমরা করেছি তার গানের মাধ্যমে। আর এই মাসটি তো আসলে তার তিরোধান দিবস। তো তাকে নিয়ে গানের চর্চার ক্ষেত্রে তোমাকে কোন বিষয়টা সব থেকে বেশি ইন্সপায়ার করে? লালনের দর্শন অবশ্যই, মানে এই বাউল দর্শন, সহজিয়া বোধ, এটা একটা অন্যরকম জগতে নিয়ে যায়। শুধু আমি না, আসলে লালনের গানের দর্শনে তো আসলে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সব প্রচুর মানুষ প্রভাবিত হয়েছে। এবং সবচেয়ে মজার কথা, লালনের গানে আমি আগে গাইতাম খুব ভালোবাসা থেকে। এখন কেন গাইছো না? না, এখন গাইছি না, মানে কথাটা শেষ হয়নি। আচ্ছা। তারপরে যখন প্রথমবারের মতো গেলাম আমি লালন শাহের মাজারে কুষ্টিয়াতে,
ওখানে যাওয়ার পর ওখানে যারা আছে, ফকির যারা আছে, বাউল যারা আছেন, তাদের কাছ থেকে বসে বসে গান শুনলাম, পুরো বাজারটা ঘুরে দেখলাম। তারপর থেকে লালনের গানের অর্থ এবং দর্শন আমার কাছে অন্যরকমভাবে ধরা দিল। পরে আমি দেখলাম ওই সময় আমার আগে গান গাওয়া লালনের গান এবং ওখান থেকে ঘুরে আসার পর গানের গাওয়ার মধ্যে একদম ভয়ঙ্কর লেভেলে ফার ডিফারেন্স। এ পর্যন্ত কতবার লালন সাইজের মাজারে যাওয়া হয়েছে খুব তোমার? বেশি যাওয়া হয়নি, 2-3বার যাওয়া হয়েছে আমার। তো আজকে যেহেতু তোমাকে পেয়েছি এবং আমরা অতুল প্রসাদ সেন, তারপরে আমরা রজনীকান্ত, তারপরে রবীন্দ্রনাথ নজরুল সবার গান শুনে ফেলেছি। আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষটা আসলে আমরা লালন সাইজের গান শুনতে শুনতে নিশ্চয়ই করতে চাই। কোন গানটি শোনাবে? ভীষণ পছন্দের গান আমার এবং ভীষণ জীবনবোধের গান, জাত গেল জাত গেল বলে। গানটা শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে তুমি চাইলে বিদায় নিয়ে নিতে পারো, কারণ গান শুনতে শুনতে বিদায় নেবো। যারা আজকে দেখলেন অনুষ্ঠান, তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং আপনারা অবশ্যই ভালো গানের সাথে থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন এবং শুভ বোধের সাথে থাকবেন। গান শুনতে শুনতে বিদায় তো নেবো, এবার আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন এটিএন মিউজিক এবং সেই সাথে আমাদের এবারে যে সেগমেন্টটি আছে এখনো চলছে, সেটা হচ্ছে সেলিব্রিটি আড্ডা। ছিলেন আমাদের সাথে নির্ঝর চৌধুরী। একে একে দিনে আমাদেরকে অনেকগুলো গান শোনালেন। আশা করছি আপনাদের সবার সময়টি বেশ ভালো গেছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো শিল্পীকে নিয়ে, নতুন গান নিয়ে তো বটেই। তবে সে পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ সুন্দর থাকতে হবে। চলুন ফিরে যাই নির্ঝর চৌধুরীর কাছে, লালন সাইজের গান শুনতে শুনতে বিদায় নিয়ে আমাদের আজকের আয়োজন থেকে। এবং এই অনুষ্ঠানটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এত একটা ঘরোয়া আয়োজন থাকে, মনে হয় নিজের ঘরের ড্রয়িং রুমে বসে আমি গান গাচ্ছি এবং গান শোনাচ্ছি। অনেক ধন্যবাদ সূচনা, এবং অবশ্যই এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবে দেখে তা না না না, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে গেল বলে, জাত গেল বলে, জাত গেল বলে।